আমরা যদি এই একটা এই ধরনের একটা শিক্ষা ব্যবস্থা বা শিক্ষানীতি তৈরি করতে পারতাম, তাহলে এই সুনাগরিক সৃষ্টি হতো, মানুষ সৃষ্টি হতো, মানুষের যে মনুষ্যত্ব তার বিকাশ হতো, এবং আমাদের যে তরুণেরা তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হতো। কিন্তু সেটা আমরা করতে পারি নাই। আমরা স্বাধীন হয়েছি আজকে 53-54 বছর, কিন্তু আমরা আজও এই ধরনের একটা শিক্ষানীতি, একটা শিক্ষা ব্যবস্থা করতে পারিনি। এই শিক্ষা ব্যবস্থা কি হবে, কি শিক্ষা হবে, আমরা তারপরে মানুষ সৃষ্টি করতে হবে, মানবিক গুণাবলী, এটা এটা তো তাদের ইয়ে নয়। এই শাসক গোষ্ঠী যারা, তাদের মনে তো এই কথা নাই। তাদের কথা হলো কি করে 5 বছর ক্ষমতায় থাকবো, তারপরে কি করে এটাকে প্রলম্বিত করব, তারপরে এই লেখাপড়া হোক না হোক তাতে আমার কি আসে যায়। তো এই যদি শাসক শ্রেণীর বা শাসক গোষ্ঠীর মনোবাঞ্ছনা হয়, তাহলে কি করে আমরা এই দেশে সুনাগরিক সৃষ্টি করব? গত 16 বছরে যেটা হয়েছে, 18 বছরে যেটা হয়েছে, এটাতে তো লেখাপড়া একদম উঠে গেছে। লেখাপড়া বলে কোনো জিনিস বিশ্ববিদ্যালয়ে হয় নাই। আর কি হয়েছে? দলবাজি। 2022 সালে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার ধর্মনিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠার জন্য ইসলামকে সুকৌশলে এই অলিয়া উলিয়ার পুণ্যভূমি থেকে বিদায় করার জন্য এসএসসি পরীক্ষা ধর্ম শিক্ষা ছাড়াই অনুষ্ঠান করেছিল। তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনের ফলে 2023 সালের পরীক্ষায় ইসলাম শিক্ষা আবার সন্নিবেশিত করতে বাধ্য হয়েছিল। আমি বরাবরই বলে আসছি যে শিক্ষা হচ্ছে ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খলাক। যেই পড়া প্রভুর নামে পড়া হয় না সেটি পড়া নয়, সেটি শিক্ষা নয়। একজন সাংবাদিককে তার তথ্য সংবাদ প্রতিবেদন হিসাবে তৈরি এবং প্রকাশের ক্ষেত্রে সবসময় সদা সতর্ক থাকতে হবে। আমার তথ্য পরীক্ষিত না হওয়া পর্যন্ত আমি সেই তথ্যকে প্রকাশ করব না, কারণ এই তথ্য প্রকাশের পরে যাতে পরবর্তীতে আমাকে অনুতপ্ত হতে না হয়, লজ্জিত হতে না হয়। আর এটি বিশেষ করে ইনভেস্টিগেশন জার্নালিজমের ক্ষেত্রে এই নীতিটি প্রণিধানযোগ্য। মিউচুয়াল রেসপেক্ট বলে যে জিনিস কটা অ্যামাং দ্য জার্নালিস্ট, সেটা কিন্তু নাই। মিউচুয়াল রেসপেক্ট আমি এখানে উল্লেখ করি, আপনারা দেখেন যে আমাদের মাহমুদুর রহমান, যিনি কয়েকদিন আগে দেশে ফিরছেন, ওনার কি দোষ ছিল? উনি সাংবাদিকতা জার্নালিজমে উনি ডিগ্রি করেন নাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এই জন্যে ওনার উনি সাংবাদিক হতে পারবেন না। তাহলে কয়জন সাংবাদিক আপনারা এই দেশে এইভাবে টেকেন? কয়জন আছেন? সবার কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার গ্র্যাজুয়েট নিয়ে তারপরে সাংবাদিকতা করতে হবে? নো নিড। আমিও যে কোনো একটা পেপার পত্রিকা বের করতে পারি, আমি সেখানে একজন এডিটর রাখতে পারি, অথবা টেকনিক্যাল পার্সন রাখতে পারি, অথবা সাংবাদিকতা এমন না যে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম পড়ে তার হইতে হবে। এটা কিন্তু আপনাদের দেখতে হবে। তাকে ওইভাবে বিতাড়িত করা হলো। 1975 সালে যেটা করা হয়েছিল বাকশালের মাধ্যমে, সেই একই জিনিস কিন্তু এই 15 বছর, এই 16 বছরে তাই করা হয়েছে। কিন্তু বাকশাল নামে ঘোষণা দেয় নাই, প্রকারান্তরে কিন্তু বাকশালের চেয়ে বেশি নির্যাতন এবং এই বিশেষ করে সাংবাদিক 4টা 5টা বা 3টে সাংবাদিকতা রেখে সেই 75 সালে সমস্ত সংবাদপত্রগুলো বাতিল ঘোষণা করা হয়। কিন্তু এইবার আর ওইভাবে বাতিল করা হয় না। জার্নালিস্টদের, এই যে আপনারা জানেন যে জামাত ইসলামের যে পত্রিকাটা ছিল, যে এইদিকে কোথায় জানা ছিল, সংগ্রামের এডিটর একজন মুরব্বী মানুষ, তাকে কি করা হলো? ওয়াই? এডিটররা দোষ করতেই পারে, ভুল লিখতেই পারে, আমি তার বিরুদ্ধে কোর্টে যাব, অথবা আপনি সরকার সংক্ষুব্ধ হলে কোর্টে যেতে পারে। কোর্টে যদি সে দোষী সাব্যস্ত হয়, হি উইল বি পেনালাইজড। আমি যদি আমার আত্মসম্মানে লাগে, যদি কোনো ভুল লিখতে পারে, সেটা সাংবাদিকতার পেশায় ঠিক না লেখা, যদি লেখেই ফেলে, পত্রিকায় হয়ে যায় একটা ভুল সংবাদ, আমি সেটা মামলা করতে পারি যে আমার এত কোটি টাকার আমার একটা মান সম্মান হয়েছে, মানহানির ব্যাপারে কোর্ট উইল গিভ দ্য জাজমেন্ট। এটা তো তাকে মারিয়ে ধরে তার অফিস থেকে বের করে তারে পোড়ানোর কোনো দরকার হয় না। এটা তো আমরা সভ্য সমাজে কোথাও দেখি নাই। সাগর রুনির ইতিহাস আপনারা দেখেছেন। আমরা সত্য প্রকাশ করতে চাইলেও আমরা করতে পারতাম না। তার মূল কারণ ছিল
মিডিয়া হাউস যদি বন্ধ হয়ে যায়, কাজ যদি কেটে ফেলা হয়, তাহলে আমি নগণ্য সাংবাদিক কোথায় প্রকাশ করব? আর যেই আইনগুলো করা হয়েছিল বিগত সরকারের আমলে, এগুলো পুরোপুরি হাত পা বাঁধার মতো একটি আইন করা হয়েছিল। সাধুবাদ জানাই বর্তমানে অন্তর্বর্তী সরকার এসে সেই আইনটাকে, কালো আইনটাকে তুলে দেওয়ার ব্যবস্থা করছে বা করে দিচ্ছে। সেটাকে আমরা গণমাধ্যম কর্মীরা যারা আছে আমাদের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানাই। এছাড়াও আমাদের গণমাধ্যম কর্মীদের ঐক্যের ব্যাপারে কিছু কথা রয়েছে। আমরা ঐক্যবদ্ধ নাই। একটা কথা রয়েছে যে কাকের মাংস কাকে খায় না, কিন্তু গণমাধ্যম কর্মীর কথা আর এক গণমাধ্যম কর্মী নিয়ে সমালোচনার ঝড় উঠায়। কিন্তু আজ যদি গণমাধ্যম কর্মীরা সেই সোনালী যুগের মতো একত্রিত থাকতো, তাহলে হয়তো আজ এই দুর্দশা গণমাধ্যম কর্মীদের দেখতে হতো না। আমি সর্বপ্রথম বক্তব্য দিয়েছেন একজন টিচার, ওনার কথা আমার খুব ভালো লেগেছে। আসলে আমি মনে করি স্বৈরাচার বা ফ্যাসিস্ট যেটাই বলেন না কেন, তারা চলে গেছে। পুনরায় যেন আর কেউ এই ফ্যাসিস্ট বা এই ধরনের কালো কালচার, কালো আইন করতে না পারে, সেদিকে যারা গণমাধ্যম কর্মী তাদের মাথায় ছায়া দিয়ে আপনারা রাখবেন এবং এটি জোরালো ভাবে আপনারা চেষ্টা করবেন আর কোনো ফ্যাসিস্ট, আর কোনো কালো আইনকারী যেন এই দেশে আর নতুন করে গর্জে উঠতে না পারে। এই আয়োজনে আমরা অনুভব করেছি যে কথাটি বারবার উঠে এসেছে, হানিফ খান সাহেবের, প্রান্ত এবং নাসির সাহেবের অনেকের কথাই, যে আমরা আমাদের সাংবাদিকরা ওই লাইনচ্যুত ট্রেনের মতো পড়ে গিয়েছিলাম, যার জন্য